পরকীয়া করে তোর স্ত্রী তো চলে গিয়েছে, 2 মাস হতে চললো। একা একা আর কতদিন থাকবি বাবা? থাকতে দাও না মা, এমনি বেশ আছি। তোর জন্য নতুন আর একটা পাত্র দেখি। মিসেস রেনুর কথা কান পর্যন্ত যাওয়ার আগেই ইনান কানটা 2 হাত দিয়ে চেপে ধরল। শান্ত ভঙ্গিতে বলল, পাত্রী দেখতে হবে না মা, আমার মনে সে ছাড়া আর কাউকে জায়গা দিতে পারবো না আমি। মিসেস রেনু এবার রেগে যান, ঝাঁঝালো কণ্ঠে বললেন, বিয়ে তোকে করতেই হবে। তোমার স্ত্রী তোমাকে ছেড়ে পরপুরুষের হাত ধরে ভেঙে গিয়েছে বলে তুমি এখনো তার জন্য অপেক্ষা করবে? করলে সমস্যা কই, বউটা তো আমারই। ও না হয় একটা ভুল করে ফেলেছে, ক্ষমা করে দেব আমি। চুপ বেয়াদব ছেলে। চৌধুরী বাড়ির এমন নষ্টা পুত্রবোধও আমি জীবনে দেখিনি। এত এত ধনসম্পদ থাকার পরও সে কিনা সামান্য একটা কলেজ প্রফেসরের সাথে পালিয়ে গেল। ইনান নুয়ে পড়ে, মুখটা ফ্যাকাশে হয়ে আসে ওর। মায়ের দিকে চোখ না তুলেই বলে, মা দেখো, ধন সম্পদ থাকলেই সেখানে সুখ থাকে না। রামিসার হয়তো ভালোবাসার অভাব ছিল যা আমি তাকে দিতে পারিনি, হয়তো তার ছোট ছোট আবদার ছিল আমার উপর, যা আমি সারাদিন অফিস সামলিয়ে বাসায় এসে পূরণ করতে পারিনি, তাই সে আমার খাঁচা ভেঙে বেরিয়ে গেছে। রেনু খানম শান্ত হয়ে ছেলের মাথার কাছে এসে দাঁড়ান, নরম কণ্ঠে বললেন, সে পালিয়ে গিয়ে সুখ খুঁজে নিয়েছে। ইনান, দয়া করে তুই নতুন করে শুরু কর। কি দরকার অতীত নিয়ে পড়ে থাকার? আমি ওকে ভালোবাসি মা, ওর ভালোবাসা না হয় মিথ্যা আর ছলনার ছিল, কিন্তু আমার ভালোবাসায় ছিল বিশ্বাস, ভরসা। অথচ সে আর বলতে পারল না ইনান, বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল। রেনু খানম কি বলবেন ভেবে পান না। তিনি নিজেও বাকরুদ্ধ। রামিসাকে তিনি পুত্রবধূ নয়, নিজের মেয়ে করে রেখেছিলেন। একমাত্র ছেলের বউ হওয়ায় কখনোই তিনি তাকে রান্নাঘরে যাওয়া তো দূরেই থাক, তার চারপাশেও কখনো যেতে দেননি। আর সেই মেয়ে কিনা পালিয়ে গেল, আর যাওয়ার আগে চৌধুরী পরিবারের পুত্রবধূদের দিয়ে আসা সোনার গহনাগুলো নিয়ে গেল। রেনু খানম এর ভাবনার মাঝেই নিজেকে সামলে নিয়েছে ইনান। মায়ের কোল থেকে মাথাটা তুলেই চোখ দুটো মুছে নিয়ে উঠে দাঁড়ায়। রেনু খানমও উঠে দাঁড়ান। ইনান দীর্ঘশ্বাস ফেলে বলল, মা টেনশন করো না, রামিসা আমাদের বংশের যে সোনার গহনাগুলো নিয়ে গিয়েছে তা আমি যে কোনো মূল্যতে ফিরিয়ে আনব। রেনু খানম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ওই নষ্টা শরীরের সাথে ওই গহনাগুলো স্পর্শ পেয়েছে। ওর নষ্টা গলায় ওই গহনাগুলো স্থান পেয়েছিল। আমি চাই না ওই সব আবার ফিরে আসুক। বাড়িটা আমি অপবিত্র করতে চাই না ইনান। ঠিক আছে মা, তাহলে আমি আসছি, অফিসে আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে। রেনু খানম ছেলের কপালে চুমু দিয়ে বললেন, সাবধানে যাস বাবা। ইনান বেরিয়ে যায় বাড়ি থেকে। রেনু খানমও দরজা লাগিয়ে দিয়ে পুনরায় সোফায় গিয়ে বসলেন। তার মাথায় হাজারো চিন্তা। তিনি তার ছেলেকে চেনেন। ও যেহেতু বলেছে বিয়ে করবে না, সেহেতু সহজে সে করবে না। তবে রেনু খানমও ঠিক করেছে ছেলেকে বিয়ে তিনি দেবেনই। গাড়িতে চুপচাপ বসে জানালা দিয়ে তাকিয়ে আছে ইনান। তবে সে লক্ষ্য করছে ড্রাইভার রতন মিয়া বারবার ইনানকে কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে। ইনান মুখ ঘুরিয়ে ড্রাইভারকে বলল, রতন চাচা কিছু বলবেন? হ্যাঁ বাজান, একটা কথা বলতাম, কিন্তু তোমার তো দেখি মন ভালো নেই, তাই বলছি না। সে আমার মন ভালো থাকুক আর না থাকুক, আমি তোমার ছেলের মতো, বলো কি বলবে? বাজান, আমার একটা বোনের মাইয়া ছিল, খুবই বুদ্ধিমান, একেবারেই অনার্স পাশ করেছে। যদি তুমি ওরে তোমার অফিসে একটা চাকরি দিতা। ইনান মুচকি হেসে পিছন থেকে রতন মিয়ার কাঁধে হাত রেখে বলল, শোনো চাচা, তোমার বোনের মেয়েকে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে বলো। তার মেধা এবং যোগ্যতা থাকলে সে অবশ্যই চাকরি পাবে, নয়তো না। মা, আমি বেরোচ্ছি, ফিরতে কিন্তু অনেক দেরি হতে পারে, তুমি চিন্তা করো না কেমন? মেয়ের কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকায় রাহেলা বেগম। কোনো মতে ডান হাতের একটা আঙ্গুলের ইশারায় মেয়েকে কাছে ডাকেন তিনি। তারপর ভাঙা ভাঙা গলায় বলে, তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে না রে মা? প্যারালাইসিস হয়ে কেন যে বিছানায় পড়ে গেলাম, যদি সেই দিনই মারা যেতাম তবে তোর এত কষ্ট করতে হতো না। মায়ের কথা শেষ হওয়ার আগেই ফিজা তাকে থামিয়ে দেন। মায়ের মাথায় হাত রেখে বললেন, দেখো মা, মারা যাওয়ার কথা বলো না। তুমি এভাবে যে বেঁচে আছো এতেই আমি খুশি। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো? কষ্ট লাগে রে মা, বছর দুয়েক হলো আমার শরীরের অর্ধেকটা অচল, তোর জন্য কিচ্ছু করতে পারি না, তুই আমাকে অভিশাপ দিস না মা।
মা আর কিছু বলো না, আমি কেঁদে দিব কিন্তু। আর তোমার কিছু করতে কে বলেছে? আমি তো আছি। আচ্ছা আচ্ছা, কাঁদতে হবে না। তবে জানিস, আর যদি তোর একটা বড় ভাই থাকতো। ফিজা খানিকটা রাগ দেখিয়ে বলে, থাক, আর বলতে হবে না। তবে শুনে রাখো, আমি তোমার ছেলে আর আমি তোমার মেয়ে। কারোর প্রয়োজন নেই তোমার আমার। রাহেলা বেগম হাসতে চেষ্টা করেন, তবে পারেন না। মুখের এক পাশটা যে অচল, স্পষ্ট করে কথা বলতে না পারলেও ফিজা ওর মায়ের সব কথা বুঝতে পারে। ফিজা উঠে দাঁড়ায়, মায়ের কপালে চুমু দিয়ে বলে, কথাটা বলে বেরিয়ে আসে ফিজা। হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। 9টা 30 বেজে গিয়েছে, হাতে মাত্র আর 30 মিনিট বাকি। শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে ও, মনে মনে বলতে থাকে, উপস, দেরি হয়ে গেল। 3 কিলোমিটার দূরে মামার অফিস, এদিকে হাতে টাকাও আছে মাত্র 100। রিক্সা নিয়ে গেলে সব টাকা রিক্সা আলাই নিয়ে যাবে। তখন দুপুরে খাবে কি? যাই, হেঁটে যাই, যা হবার হবে। দ্রুত হাঁটতে শুরু করে ফিজা। হাঁটছে বলে ভুল হবে, সে দৌড়াচ্ছে। রতন মিয়ার সাথে কথা বলে সেই যে চোখটা বুঝেছিল আর খোলেনি। এমন সময় রতন মিয়ার কণ্ঠ কানে আসে ইনানের। বাপজান, অফিসে আইসা পড়ছি, নামবে না? চোখ খুলে অলস ভঙ্গিতে বলে, হ্যাঁ চাচা, এই তো যাচ্ছি। তুমি গাড়িটা পার্কিং করে আমার জন্য 1 কাপ কোল্ড কফি নিয়ে এসো। গাড়ি থেকে নামতেই ইনানের চোখ কপালে উঠে যায়। বিশাল বড় লাইন। অবাক হয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়ের দিকে চোখ বুলিয়ে নেয় সে। সবার চেহারাতেই ভয়ের ছাপ। চারিদিকে তাকিয়ে সামনে হাঁটতে থাকা ইনান ঠিক তখনই কারোর সাথে জোরে ধাক্কা লাগে ইনানের। ধাক্কাটা এত জোরে লাগে যে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যায় সে। ব্যথায় কোকিয়ে ওঠে। আহ! ঠিক তখনই একটা হাত এগিয়ে আসে ইনানের দিকে। ইনান হাতটা এড়িয়ে গিয়ে নিজে উঠে দাঁড়িয়ে সামনে তাকায়। ফাইল হাতে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর সামনে। ইনান কিছু বলতে যাবে তার আগে মেয়েটা মাথা তুলে ওর দিকে তাকায়। চোখাচোখি হয় দুজনে। মুহূর্তের জন্যই ইনান চমকে যায়। এ কি দেখছে সে? এত ঠিক তখনই একটা হাত এগিয়ে আসে ইনানের দিকে। ইনান হাতটা এড়িয়ে গিয়ে নিজেই উঠে দাঁড়িয়ে সামনে তাকায়। ফাইল হাতে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর সামনে। ইনান কিছু বলতে যাবে তার আগে মেয়েটা মাথা তুলে তাকায় তার দিকে। চোখাচোখি হয় দুজনের। মুহূর্তের জন্যই ইনান চমকে যায়। এই কি দেখছে সে? এই তো মেয়ে নয়, যেন সাক্ষাৎ অন্য কিছু। রং চটে যাওয়া সালোয়ার কামিজ আর মাথা অবধি ওড়না জড়ানো এক রমণী। তবে ইনান মুহূর্তেই চারপাশে তাকিয়ে দেখে শত শত লোক তার আর মেয়েটার দিকে তাকিয়ে হাসছে। রাগ আর জিদ চেপে বসে ওর মাথায়। মেয়েটাকে কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বসে। একসাথে এতগুলো থাপ্পড় খেয়ে ফিজা স্তব্ধ হয়ে যায়। এক হাতে ফাইল আর এক হাতে গাল চেপে ধরে বলে, আমি দুঃখিত, আমি আপনাকে দেখতে পাইনি। কথাটা বলে ফিজা কেটে দেয়। মুহূর্তেই ইনান থমকে যায়। ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে কেন যেন ওর মনে অজানা এক সমুদ্র বাতাস বয়ে যায়। ইনানের তাকিয়ে মাঝে পিছন থেকে রতন মিয়া বলে ওঠেন, বাপজান, তোমার কোনো জায়গায় লাগেনি তো? পিছন ফিরে দাঁতের দাঁত কামড়িয়ে ইনান বলে, আস্তে পড়ে গিয়েছিলাম, তাই লাগেনি। তবে আমার সামনে থেকে এই 3rd ক্লাস খ্যাত মেয়েটাকে দূর করে দিবে। আমি দেখতে চাই না এই মেয়েকে। রতন মিয়া এবার ফিজার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, মাফিজা, স্যারের ওপর রাগ করিস না, তিনি তোকে না বুঝেই মেরেছেন। বাপজান, এই আমার বোনের মেয়ে, তুমি ওকে মাফ করে দাও, ওরে একটা সুযোগ দাও বাপজান। চুপ হয়ে যায় ইনান। আর চোখে ফিজার দিকে তাকাতেই ওর মুখে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। কারণ ফিজা বাচ্চাদের মতো কেঁদে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। সাথে ভয় তো আছে। ইনান মুখ কঠোরতার ছাপ টেনে বলে, ঠিক আছে, আপনি যে বললেন তাই একটা সুযোগ দিলাম। আর শুনো মেয়ে, এসব পুরনো পোশাকে কেউ ইন্টারভিউ দিতে আসে? কোনো কমন সেন্স নেই বুঝি? এতক্ষণ ফিজা চুপ থাকলেও মামাকে পাশে পেয়ে ওর জোরটা বেড়ে গিয়েছে। আঁচল দিয়ে চোখের পানি মুছে রাগী কণ্ঠে বলে, দেখুন, আপনি কোম্পানির মালিক হতে পারেন, তবে আপনি কারোর পোশাক আর কমন সেন্স নিয়ে কথা বলার কেউ নয়। এখানে ইন্টারভিউ দিতে এসেছি, কোনো ফ্যাশন বা র্যাম্প শো তো হাঁটতে নয়। মাইন্ড ইট, মিস্টার বদরাগী। এই বদরাগী কাকে বলছো? তুমি চেনো আমাকে? আমি ইনান চৌধুরী। আমাকে তুমি বদরাগী বলো মেয়ে? তোমার সাহস তো কম না। এই জানতো ইন্টারভিউ নিন গিয়ে। আর আমাকে যে মেরেছেন না,
এর শোধটা তোলা রইল, সময় মতো ফিরিয়ে দিব। সে দেখা যাবে মিস। কি যেন নাম? ফ্রিজা। হ্যাঁ হ্যাঁ, মিস ফিজা। নামটা সুন্দর, তার চেয়েও সুন্দর হয়ে গিয়েছে আপনার গাল। উফ, সময় মতো দারুণ শট মেরেছি। 3 শটে গাল একেবারে টমেটো। কথাটা বলে ইনান দ্রুত পায়ে অফিসের ভিতর চলে যায়। আর ফিজা রাগি চোখে ইনানের যাওয়ার দিকে চেয়ে থাকে, মনে মনে হাজার গালি দিতে থাকে। এমন সময় রতন মিয়া ফিজার কাঁধে হাত রেখে বলে, মাফিজা, উনি আমার বস, আর তোরও হয়তো বস হবে। দয়া করে ওনার সাথে কোনো দুষ্টমি করিস না। মা, জানিসই তো একটা চাকরির বর্তমান কত কঠিন। ধুর মামা, তাই বলে ওই বদমাস আমাকে মেরে গেল বিনা কারণে। আমি ওনাকে ধাক্কা মারিনি, বরং উনিই তো আমার সাথে ধাক্কা খেয়ে। দোষটা নিজের কাঁধে নিয়ে নে মা, বড় লোকদের সাথে লাগতে নেই। আমার পাগলি বোনটা কেমন আছে রে? ফিজার মুখটা মলিন হয়ে যায় মায়ের কথা শুনে। মুখে হাসি হাসি ভাব এনে বলে, আগের মতোই মামা, চাকরিটা পেলে মায়ের চিকিৎসাটা ভালোভাবে করাতে পারতাম। রতন মিয়া মুখটা কালো করে ফেললেন। খানিকক্ষণ চুপ থেকে বললেন, দোয়া করি মা, তুই চাকরিটা পেয়ে যা। শোন, এখন রাখ তোর সিরিয়াল 102, যা ভেতরে, আমি বাইরে আছি, ভয় পাস না। ফিজা ভিতরে চলে যেতে থাকে। আর রতন মিয়া মুখটা কালো করে মনে মনে বলে, মারে, আমার হাত পা বাঁধা, রোজগার ভালোই করি, বউ সন্তানকে খাওয়ানোর পর ভালোই টাকা থাকে, তবে তোদের দিতে পারি না তোর দজ্জাল মামির কারণে। মাস শেষে টাকাটা আর হাতে না দিলে আমাকে যে আস্ত রাখবে না। ইন্টারভিউ শুরু হতে এখনো 20 মিনিট বাকি। ইনান সিসিটিভি ক্যামেরায় সকালকার ঘটনা দেখতে গিয়ে চমকে ওঠে, কারণ ধাক্কাটা ফিজা নয়, বরং সে দিয়েছে। তবে আকস্মিকভাবে চারিদিকে তাকিয়ে হাঁটতে থাকায় তার সামলাতে না পেরে সামান্য ধাক্কাতেই পড়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখে মুখটা মলিন হয়ে আসে ইনানের। অপরাধীর মতো মাথাটা নিচু করে মনে মনে ঠিক করে ফেলে ক্ষমা চাইবে ফিজার কাছে। চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এমন সময় রতন মিয়া হাতে কফির মগ নিয়ে ইনানের রুমে আসে। কফির কাপে চুমুক দিতে দিতে ইনান রতন মিয়াকে বলে, রতন চাচা, আমাকে তুমি মাফ করে দাও, আমি একটা ভুল করে ফেলেছি। চোখ কপালে উঠে যায় রতন মিয়ার। আমতা আমতা করে বলে, এ কি বলছো বাপজান? আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আসলে চাচা, তোমার বোনের মেয়ের দোষ ছিল না, দোষটা আমারই। আমি অনিচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছি। রতন মিয়া মনে মনে বেশ ক্ষুব্ধ ছিলেন ভাগ্নির গায়ে কাউকে হাত তুলতে দেখে, তাই খানিকটা রাগ দেখিয়ে বললেন, বাপজান, যারে মারছো ওর কাছে ক্ষমা চাইয়া আমি গেলাম। রতন মিয়া বেরিয়ে যান। ইনান ও কফির কাপে শেষ চুমুক দিয়ে ম্যানেজার সিরাজুলকে ডেকে পাঠান। খানিকক্ষণ পর দরজা নক করে। স্যার, আসবো? আসুন সিরাজুল সাহেব। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আজকের ইন্টারভিউয়ে ফিজা নামের একটা মেয়ে আছে। সঠিক বলতে পারছি না স্যার, তবে একটু সময় দিলে আমি বলতে পারবো। শুনুন, আমি জানি আছে। ওই মেয়ের যে নাম্বারই সিরিয়াল থাক না কেন, সবার শেষে মেয়েটাকে পাঠাবেন। কিন্তু স্যার। যা বলেছি করুন মিস্টার সিরাজুল সাহেব। ওকে স্যার। হলরুমে 200 তরুণ তরুণীর মাঝে বসে আছে ফিজা। 101তম সিরিয়ালে ডাক পড়তেই নড়ে চড়ে বসে সে। আনমনে আল্লাহর নাম নিতে শুরু করে, কারণ এরপরেই যে তার সিরিয়াল। কিন্তু ফিজাকে অবাক করে দিয়ে 102-এর বদলে 103 ভিতরে আসুন বলাই থমকে যায় ও। একবার ভাবে উঠে গিয়ে বলবে, এখন তো 102-এর সিরিয়াল, আমাকে বাদ দিয়েছেন কেন? কিন্তু সাহস হয় না। আশেপাশে অস্থির হয়ে তাকিয়ে খুঁজতে থাকে ওর মামাকে, কিন্তু তিনি নেই। হতাশ হয়ে আবারও ঝিমিয়ে বসে পড়ে। একে একে হলরুম ফাঁকা হয়ে গিয়েছে, শুধু একমাত্র ফিজাই বসে। এমন সময় সাউন্ড বক্সে ইনানের কণ্ঠে একটা নাম ভেসে আসে, ভেতরে আসতে পারি? ফিজা এগিয়ে গিয়ে দাঁড়ায় ইনানের সামনে। তারপর চোখ দুটো আশেপাশে ঘুরিয়ে দেখে রাউন্ড টেবিলে শুধু ইনান একাই বসে, বাকি চেয়ারগুলো ফাঁকা। ইনান ফিজার চোখ ঘোরানো দেখে বলে, কেউ নেই মিস ফিজা, আপনার ইন্টারভিউ আমি একা নিব। শাস্তিটা তখন খুব কম হয়ে গিয়েছিল, এখন কেউ নেই, আমি আর আপনি একা। হেসে ফেলে ইনান। বোকার মতো চেয়ে থাকে ফিজা। হাসি থামিয়ে ইনান বলে, আপনার চাকরি কনফার্ম মিস ফিজা? তবে হ্যাঁ স্যার, বলুন তবে। তবে দাঁড়ান বলছি।
চেয়ার ছেড়ে উঠে এসে ফিজার সামনে দাঁড়িয়ে নিজের ডান গালটা এগিয়ে দিয়ে বলে, সরি মিস ফিজা, সকালে আপনাকে ভুল বুঝে জিদের বশে মেরেছিলাম। শুধু সরিতে তো আর আপনার রাগ কমবে না, তাই গাল এগিয়ে দিলাম। বাকিটা আপনার ইচ্ছে। ফিজার মাথায় তড়িৎ দুষ্টুমি বুদ্ধি এলেও নিজেকে সামলে নেয়। ইনান পাশ থেকে বেশ খানিকটা দূরে গিয়ে বলে, স্যার, আমাকে দয়া দেখানোর প্রয়োজন নেই। আর গরিব মানুষ এসব চড় থাপড় হজম হয়ে গিয়েছে। আমি আসছি, আপনার চাকরির প্রয়োজন নেই। আমার যথেষ্ট মেধা আছে, কোথাও না কোথাও পেয়ে যাব চাকরি। ইনান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এই যে মিস ফিজা, আপনাকে দয়ায় নয় বরং যোগ্য পদেই বসিয়েছি। আপনি যে পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছিলেন সেখানে আমি যোগ্য প্রার্থী বেছে নিয়েছি। আর শুধু আপনাকে, শুধু আমাকে কি? আমার পিএ বানিয়েছি। ভেবে দেখলাম এটাই আপনার যোগ্য পদ। আমি আপনার চাকরিতে উষ্টা দিই, দরকার নেই আমার। কথাটা বলে ফিজার দরজার দিকে এগিয়ে যেতে নেবে, অমনি ইনান বলে ওঠে, সুযোগ বারবার আসে না মিস ফিজা। শুনেছি চাকরিটা আপনার খুব দরকার। সেটা আপনার না জানলেও চলবে। হনহনিয়ে বেরিয়ে যায় ফিজা। ইনানও হল রুম থেকে বেরিয়ে নিজের রেস্ট রুমে গিয়ে বসে। রামিসার বদলে এই প্রথম তার ভাবনায় অন্য কেউ জায়গা করে নিয়েছে। ফিজার কথা ভাবতে মুখে হাসি ফোটে ওর। ঠিক তখনই বিপ বিপ শব্দে মোবাইল কেটে ওঠে। ইনান ক্লান্ত ভঙ্গিতেই নাম্বার না দেখেই ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে ইনানের চিরচেনা কণ্ঠ। ইনান, আমার কাবিনের টাকা চাই। রামিসার কণ্ঠ শুনে ইনান নড়ে চড়ে বসে, ফোনটা কানেই ধরে রাখে। এমন সময় ওপাশ থেকে তেজি গলায় একটা পৌরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। কি ইনান সাহেব, শুনলেন তো আপনার স্ত্রী কি বলল? এই কণ্ঠটাও চেনা ইনানের। গম্ভীর কণ্ঠে বলে, রাফি সাহেব, এত তাড়া কিসের? সোনাগুলো তো নিয়েই গিয়েছে। ওগুলো আগে হজম করুন, তারপর না হয় দেব। বাবা, কণ্ঠ শুনে চিনে ফেলছেন দেখছি। চিনব না? যার সাথে আমার এতগুলো দিনের পরিচয়, যে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, এই সামান্য এক কারণে তাকে ভুলে যাব? ঠিক বলেছিস, বন্ধুর সম্পর্ক এসব দুই একটা মেয়ের জন্য নষ্ট কখনই হবে না। আজ হয়তো রামিসা তোকে ঠকিয়ে আমার কাছে এসেছে, কাল হয়তো আমাকেও ঠকাবে। ইনান ঘড়ির দিকে তাকায়। দুপুর 3টে বেজে গিয়েছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। এদিকে ইনানের কোনো জবাব না পেয়ে রাফি আবারও বলে ওঠে, কিরে বন্ধু, কথা বলছিস না কেন? রামিসার কাবিনের টাকাটা তো দিবি নাকি? আরে দেব দেব, এত ব্যস্ত হয়েছিস কেন? রামিসাকে ফোনটা দে, একটু কথা বলি। ওর সাথেই তো যত হিসাব নিকাশ আমার। তুই কেন এত তাড়া দিচ্ছিস? বুঝছিস না দোস্ত, বিয়ে করেছি গতকাল। হানিমুনে বউকে নিয়ে একটু কক্সবাজার যাবো। আদর সোহাগের একটা সুন্দর পরিবেশ তো লাগবে নাকি? আর সুন্দর পরিবেশ পেতে টাকা লাগে। কথাটা বলে রাফি শয়তানির হাসি দেয়। এইদিকে ইনান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। ওর ঘৃণায় শরীর শিউরে ওঠে। ইচ্ছে করছে ওর এক্ষুনি দুটো শয়তানকে খুন করে ফেলতে, তবে নিজেকে শান্ত করে নেয়। সে বুঝতে পারে রাফি তাকে রাগিয়ে দিতে চাইছে। ইনান দম নেয়, সময় নিয়ে বলে, হ্যাঁ তাও ঠিক, তোদের তো একটা রিসোর্ট প্রয়োজন, আমি ব্যবস্থা করে দিব দোস্ত। এর বদলে তুই আমাকে ভাতিজা ভাতিজির মুখটা দেখিয়ে দিস, কেমন? সে দেখবো, কিন্তু কাবিনের টাকাটা? সেটা তো ভাবিকে বলবো বন্ধু। আর আমি চাইলেই ও টাকা তোদের নাও দিতে পারি, কারণ জানিস তো পালিয়ে যাওয়া বউয়ের ডিভোর্স পেপারে সিগনেচারের কোনো প্রয়োজন আর মূল্য কোনোটাই নেই। এমন সময় ওপাশ থেকে রামিসার কণ্ঠ ভেসে আসে, দেখো ইনান, আমি মানছি তোমাকে ছেড়ে রাফির কাছে চলে এসেছি, তবে তোমাকে ভালোবাসতাম আমি। আরে ভাবি, ছি ছি, কি বলেন এসব? আপনি আমার বন্ধুর স্ত্রী। যাই হোক ভাবি, আপনি দয়া করে আপনার স্বামীকে নিয়ে আমার অফিসে আসবেন, কেমন? তখন না হয় ডিভোর্স পেপারে সরাসরি সিগনেচার করে নগদ ওই 3 লাখ টাকা নিয়ে যাবেন। ধন্যবাদ ইনান, আমি জানতাম তুমি দিবে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেবই। সাথে কক্সবাজারে নিরিবিলি মধুময় সময় কাটানোর জন্য 1 মাসের রিসোর্ট ও আমি আপনাকে দিয়ে দিব। এনজয় মিসেস রাফি। কলটা কেটে দেয় ইনান। মনে মনে হাসতে হাসতে বলে, মধুময় সময় কাটানো তোদের বের করব আমি। পরক্ষণে নিজেকে সামলে নেয়। নিজেই নিজেকে বলে, ওহ নো ইনান, ডাস্টবিনে সবাই থুতু ফেলে, তবে সেই থুতু আর কেউ তুলে নেয় না বা ফিরিয়েও তাকায় না। তুই কেন ওর দিকে তাকাবি?
তাদেরকে তাদের মতো ছেড়ে দে। অফিস থেকে বের হতেই রতন মিয়া দৌড়ে এসে দাঁড়ায় ইনানের সামনে। ইতস্তত বোধ করে বলে, বাবজান, মাফিজা কি পাশ করেছে? ওর কি চাকরি হইব? চাচা, ওকে তো আমি আমার পিএ বানিয়ে নিয়েছি, তবে সে আমার চাকরিকে লাথি মেরে চলে গেছে। কি বলছো বাবজান? ওর চাকরি খুবই দরকার, আর এত ভালো চাকরি ও না নিয়েই চলে গেছে। তাছাড়া আর বলছি কি, এখন ওসব রাখো, বাসায় যাব, গাড়ি নিয়ে এসো, মা অপেক্ষা করছে। অন্তরঙ্গ অবস্থায় বিছানায় লেপ্টে আছে দুজন নরনারী। হ্যাঁ, ওরা রাফি আর ইনানের পালিয়ে যাওয়া স্ত্রী রামিসা। রাফি রামিসার ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বলে, বেবি, আর কতদিন এই পচামার্কা হোটেলে মধুময় সময় কাটাবো বলো তো? আমার না ইচ্ছে করছে তোমাকে নিয়ে সমুদ্রের তীরে সময় কাটাতে। রামিসা রাফির চুলে বিলি কেটে দিতে দিতে বলে, কাটাবো জান, আগামীকালই যাব ইনানের সাথে অফিসিয়ালি সবকিছু শেষ করতে। তারপর আমারই সোনা পাখিকে নিয়ে উড়াল দিব আকাশে। তাই যেন হয় সোনা। আমার ছুটি তো বেশি দিন নেই, জয়েন করতে হবে ভার্সিটিতে। আচ্ছা ওসব রাখো তো, এখন এসো আমাকে একটু আদর করো। ইনানের অফিস থেকে বেরিয়ে ফিজা চলে যায় টিউশনি করাতে। মাসের শেষ দিন আজ। তার উপর দেরি করে আসায় প্রথমে বেতনের টাকা না চেয়ে বেশ খানিকক্ষণ পড়ানোর পর ফিজা আমতা আমতা করে ওর ছাত্র ফাহিমকে বলে, বাবা ফাহিম, তোমার আম্মুকে একটু ডাকবে প্লিজ, আমার একটু কথা ছিল। ফাহিম উঠে গিয়ে ওর আম্মুকে ডেকে আনে। ফিজা লাজ লজ্জা ভুলে বেতন চাওয়ার কথাটা বলার আগেই ফাহিমের আম্মু ফিজার মুখের উপর একটা খাম ছুঁড়ে মেরে বলে, আমার ছেলেকে আর পড়াতে এসো না ফিজা। একে তো রোজ রোজ দেরি করে আসো, তার উপর মাসের শেষ দিন না আসতেই কুকুরের মতো হাত পেতে বেতন চেয়ে বসো। তাই ঠিক করেছি তোমাকে আর রাখবো না। ভাবি, ফিজার কথা শেষ হওয়ার আগেই ফাহিমের আম্মু ফাহিমকে নিয়ে পাশের ঘরে চলে যায়। অপমানে ফিজা কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে ফাহিমদের ফ্ল্যাট থেকে বের হতেই মুখোমুখি হয়ে যায় মিলু আন্টির। মিলু আন্টিকে দেখে ফিজা দ্রুত চোখ মুছে নিয়ে বলে, বাকি দুটো টিউশন ভালোই ভালোই শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে ফিজা হাতে থেকে সার্টিফিকেট ভর্তি ফাইলটা বিছানার উপর ছুঁড়ে মেরে ওর মায়ের রুমের দিকে এগিয়ে যায়। রাহেলা বেগম জেগেছিলেন মেয়ের অপেক্ষায়। মেয়ের আগমন বুঝতে পেরে অস্পষ্ট কণ্ঠে বলে, মা ফিজা, এসেছিস? হ্যাঁ মা, এসেছি। তোকে আজ এমন লাগছে কেন রে মা? কিছু হয়েছে? না কিছু হয়নি, ক্লান্ত লাগছে। তুমি কি বাথরুমে যাবে? হ্যাঁ মা, একটু নিয়ে চল। টপ টপ করে ভেজা চুল থেকে গড়িয়ে পড়ছে পানি। সেগুলো না মুছে ফ্যাল ফ্যাল করে আয়নার দিকে চেয়ে আছে ফিজা। নিজেই নিজেকে চিনতে পারছে না সে। দুধের মতো সাদা চেহারায় রোদে পোড়া কয়লার মতো হয়ে গিয়েছে। নির্ঘুম রাত কাটিয়ে মায়ের সেবা করতে গিয়ে চোখের নিচে পড়ে গিয়েছে কালি। একগাদা অভিমান আর অভিযোগে জমে যায় ওর বাবার উপর। ফুপিয়ে ওঠে। গাল ছুঁয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার আগে পাশের ঘর থেকে রাহেলা বেগমের ডাক আসে, মা ফিজা। নিজেকে আর আয়নায় দেখা হয় না। অভিমান অভিযোগ হাওয়ায় মিলিয়ে যায় ফিজার। দ্রুত চোখের পানি মুছে ভেজা চুলে খোপা বেঁধে ছুটে যায় পাশের ঘরে। মিসেস রেনু ছেলেকে নিজের সামনে বসিয়ে এটা ওটা প্লেটে তুলে দিতে দিতে বলে, বাবা ইনান, আমার বয়স হচ্ছে, তুই কি বুঝতে পারছিস না? তোর বাবা তো তার ছেলের বংশধর দেখার আগেই চলে গেলেন। বলি, তুই কি চাস আমিও চলে যাই? খাওয়ার সময় ওসব মুখে এনো না মা, তুমি চলে গেলে আমিও চলে যাব। থাক, আর ওইসব বলতে হবে না। এখন বাবা শোন না, আমি পাত্র দেখি। আগামীকাল রামিসা আসবে মা, ওকে বিদায় করি। আর তাছাড়া তোমাকে পাত্রী দেখতে হবে না, একবার তো দেখে এনেছিলে, দেখলে তো তোমার মুখে ঝামাক ঘষে দিয়ে গেছে। ও কেন আসবে রে? কাবিনের টাকা নিতে। তুই দিয়ে দিবি? ওকে চুরির অপবাদে তো জেলে দেওয়া উচিত। অবশ্যই আমি টাকা দিয়ে দিব। ওসব নোংরা মানুষের কাছে ঋণী হয়ে থাকবো কেন বলো? আর ওদের জেলে দিয়ে কি হবে? খোলা আকাশেই ছেড়ে রাখতে হবে। প্রকৃতির প্রতিশোধ বড়ই নিষ্ঠুর মা। রেনু খানম দীর্ঘশ্বাস ফেললেন। ধীরে ধীরে উঠে চলে যান নিজের ঘরে। আলু সেদ্ধ ভাত খেতে আমার আর ভালো লাগছে না রে মা। রাহেলা বেগমের এবার বলা কথাটা ফিজার কলিজায় গিয়ে আঘাত করে। ডুকরে কেঁদে ওঠে ওর মন। তবুও নিজেকে শক্ত করে বলে,
আজ খাও, আগামীকাল দেখি মাছ আনবো। টিউশনির টাকা পেয়েছি। রাহেনা বেগমকে ঔষধ খাইয়ে ঘরে শুয়ে রেখে নিজের জন্য প্লেটে ভাত বাড়তে থাকে ফিজা। এমন সময় রতন মিয়ার আগমন। মামাকে দেখে ফিজা এগিয়ে যায় হাসি মুখে, বলে, মামা এসো এসো, ভেতরে এসো। রতন মিয়া ভিতরে না এসে কয়েকটা প্যাকেট ফিজার দিকে এগিয়ে দিয়ে বলে, ফলগুলো নে, আর শোন, আগামীকাল অফিসে যাবি। আমি কোনো না শুনতে চাই না। না মামা, আমি ওই বদ লোকের বিয়ে হতে পারবো না। মুখ সামলে কথা বল মাহফিজা। ইয়ান বাবজান ভালো ছেলে, আর তোকে তার সাথে বিয়ের পিড়িতে বসতে বলিনি। চাকরি করবি। অনেক আগেই এসে শুনেছিলাম তোদের মা মেয়ের কাহিনী। তোদের আলু সেদ্ধ ভাত খেতে শুনে আমার গলা দিয়ে মাংস ভাত নামে না। তোর ওই মামিকে আমি ভয় পাই, তাই কিছুই করতে পারছি না আমি। তোর মুখে এই মিথ্যা হাসি আমি দেখতে পারি না। ফিজা নিশ্চুপ হয়ে থাকে। রতন মিয়া ফিজার কাঁধে হাত রেখে বলে, জেদ করিস না মা, আগামীকাল অফিসে যাস। তোর মায়ের চিকিৎসার প্রয়োজন ভেবে দেখিস, বেতন 25,000, দ্রুত চিকিৎসা করতে না পারলে সুস্থ হবে না। আমি আসছি। রতন মিয়া অন্ধকারে মিলিয়ে যান। ফিজাও নিজের ঘরে চলে আসে। খেতে আর ইচ্ছে করছে না ওর। বারবার মামার কথা ভেসে আসতে থাকে ফিজার কানে। বেতন 25,000। দুপুর রাত পর্যন্ত বিছানায় ছটফট করতে করতে ভোর রাতে ঘুমিয়েও পড়ে। পরের দিন অফিসে বসে নিজের কাজ করছে ইনান, আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। এমন সময় দরজায় কেউ নক করে। ভেসে আসে মিষ্টি কোকিলের কণ্ঠ। আসতে পারি স্যার? কণ্ঠটা শুনে ইনানের মুখে হাসি ফুটে ওঠে, তবে মুখে গম্ভীরতা এনে বলে, আসুন মিস ফিজা। ধীর পায়ে ফিজা ভিতরে প্রবেশ করে, তবে ইনানের সামনে না এসে দরজার পাশে দাঁড়িয়ে থাকে। ইনান ফিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, মিস ফিজা, ওখানে দাঁড়িয়ে থাকার জন্য আপনাকে আমার পিএ বানাইনি। আমার পাশে এসে দাঁড়ান। আর হ্যাঁ, কালকে কি করেছেন না করেছেন ভুলে যান। আজ মাসের 1 তারিখ, তাই ওসব জয়েন লেটার আমি দিতে পারবো না। সরাসরি কাজ শুরু করে দিন। ফিজা কিছুটা বিরক্ত নিয়ে বলে, স্যার কিন্তু করবোটা কি? আর সারাদিন কি আপনার পাশেই দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে। দরকার হলে আমার কোলে বসে পড়বে। আমার কোনো আপত্তি নেই, বুঝলে? আমি সবার ভালো চাই। কথাটা বলার সাথে সাথেই ইনান নিজের মুখটা চেপে ধরে। ফিজা মুহূর্তেই রক্তচক্ষু নিয়ে ইনানকে বলে, ইনান সাহেব, মুখ সামলে কথা বলবেন। আপনার কোলে বসতে যাব কেন আমি? আপনার মতো লুচ্চা এমন অফিসের মালিক হলো কিভাবে? বাবা দাদার সম্পত্তি মিস ফিজা আমি এখন ভোগ করছি, ভবিষ্যতে আমার আপনার সন্তান ভোগ করবে। কি বললেন? কিচ্ছু নয়। আর চোখটা নামান। অমন রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকাবেন না, ভয় হয়। তাছাড়া ভবিষ্যতের হাজবেন্ড বলে কথা। ধুর, বিরক্তিকর। মামার কথায় শুধু শুধু এখানে এলাম। এর চেয়ে বাসায় না খেয়ে থাকলেও অতটা কষ্ট হতো না। এমন পাগল লোক একটার বেশি দুটো দেখিনি। মিস ফিজা, ওসব বাদ দিন। আমার পাশে এসে বসুন আর ফাইলগুলো চেক করুন। সব ঠিক থাকলে আমাকে দিবেন। সিগনেচার করতে হবে। আর আমি পাগল ছিলাম না সেই দিন, তোমার সাথে ধাক্কা লাগার পর থেকে হয়ে গেছি। এবার তোমাকে পাগল হয়ে জ্বালিয়ে মারবো আজীবন। ফিজা আর কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে ইনানের পাশে চেয়ারে বসে একগাদা ফাইলের মাঝে মুখ ডুবিয়ে দেয়। ইনান বার কয়েক ফিজার দিকে তাকিয়ে মুচকি হাসে, তবে প্রতি উত্তরে ফিজার চোখ রাঙায়। ইনানও ল্যাপটপের কাজে মন দেয়। এমন সময় দরজায় নক না করে ভিতরে দুজন আগন্তুকের আগমনে চোখ তুলে তাকায় ইনান। হাসি মুখে দাঁড়িয়ে আছে ওর প্রাক্তন রামিসা, পাশে দাঁড়িয়ে আছে রাফি। দুজনে বেশ গুছিয়ে এসেছে বলে মনে হলো ইনানের ভাবনার মাঝে রামিসা বলে ওঠে, ইনান, দ্রুত টাকাগুলো বের করে দাও প্লিজ। আমাদের বাসের টিকিট কেটে রেখেছি, বুঝতেই পারছো। সময় আমরা একদম নষ্ট করতে চাচ্ছি না। মুহূর্তেই ইনানের রাগটা মাথায় চেপে বসে। রাগী কণ্ঠে বলে, এটা ভদ্রলোকের অফিস। কারো রুমে ঢুকতে গেলে পারমিশন নিতে হয় মিস রামিসা। এটা আপনাদের বাসার বেডরুম না যে পারমিশন ছাড়াই ঢুকে পড়বেন। রামিসা বেশ লজ্জা পায় খানিকটা, সময় নিয়ে বলে, কিন্তু এর আগে তো কোনোদিন পারমিশন নেয়নি ইনান। কারণ তখন আমাদের সম্পর্ক অন্যরকম ছিল মিস রামিসা। যাই হোক, পাশের সোফায় গিয়ে বসুন আর ডিভোর্স পেপারটা বের করুন। সিগনেচার না করেই তো আর টাকা দিতে পারি না। আর ভয় পাবেন না, পালিয়েও যেতে হবে না। আপনাদের পুলিশে দিব না মিস রামিসা।
কথাটা বলে ইনান পাশে ফাইলের মাঝে মুখ ডুবিয়ে থাকা ফিজাকে বলে। মিস ফিজা। ফিজা মুখ তুলে তাকায় ইনানের দিকে। ইনান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে লকারের চাবিটা ফিজার হাতে দিয়ে বলে, লকার থেকে 3,000 টাকার বান্ডিল নিয়ে আসো। আর মিস রামিসা নিয়ে আসুন আপনার ডিভোর্স পেপার। রামিসা ডিভোর্স পেপার এগিয়ে দেয় ইনানের দিকে। ইনান বার কয়েক চোখ বুলিয়ে নিয়ে পেপার ছিঁড়ে কুটুকুটি করে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর বলে, মিস রামিসা, রাগ করবেন না। আপনার ডিভোর্স লেটারটা জালও হতে পারে, তাই ছিঁড়ে ফেললাম। বুঝলেন তো? বিশ্বাস করি না আর কাউকে। বিশ্বাসটা কাচের মতো একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। রামিসা চেঁচিয়ে বলে, ইনান, তুমি কিন্তু যাই নই তাই বলছো। আর তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। ডিভোর্স পেপার ছিঁড়ে ফেললে এখন টাকা দাও। আমি মুখেই বলছি, তোমার উপর কোনো দাবি আমার নেই। আর আমার স্বামী এখানে আছে, তার সামনে আমাকে লজ্জা দিবেন না। লজ্জা দিলাম কোথায় মিস রামিসা? আর মুখের কথা যে কোনো সময় আদলে যায়। আর আদালত মুখের কথায় বিশ্বাসী নয়, তারা প্রমাণ দেখে। আমি নিজে উকিলের থেকে ডিভোর্স লেটার এনেছি। মিস ফিজা, টাকা আনতে এত সময় লাগে? ঘুমিয়ে পড়েছেন লকারে? ফিজা লকারটা বন্ধ করে হাতে 3,000 টাকার বান্ডিল নিয়ে এসে ইনানের সামনে রাখে। ইনান টাকাগুলো বাম হাতে রেখে ডান হাতের লেটার আর কলম রামিসার দিকে এগিয়ে দিয়ে বলে, নিন মিস রামিসা, সিগনেচার করে দ্রুত টাকাগুলো বুঝে নিন। রামিসা দ্রুত পেপারে সিগনেচার করে এক প্রকার ইনানের হাত থেকে টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে বিজয়ের হাসি দিয়ে রাফিকে বলে, রাফি সোনা, চলো আমরা এখন যেতে পারি। উফ, তুমি শুধু শুধু টেনশন করছিলে গতকাল। দেখলে তো ইনান কত ভালো, আমার এক কথায় কাবিনের টাকাগুলো দিয়ে দিল। এতক্ষণে রাফির মুখে হাসি ফোটে। হাসতে হাসতে সোফা থেকে উঠে এসে রামিসার হাতটা ধরে বলে, হ্যাঁ সোনা, চলো চলো, হানিমুনে চাই। আমরা আর অপেক্ষা করতে ভালো লাগছে না। কথা বলে রাফি রামিসাকে নিয়ে বেরিয়ে যেতে নেবে, অমনি ইনান বলে ওঠে, মিস রামিসা, আপনাদের জন্য শুভকামনা রইল। আর মিস্টার রাফি, বন্ধুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটা উপহার আছে। ম্যানেজারের কাছ থেকে নিয়ে যাবেন, কেমন? রাফিরা বেরিয়ে যেতে ইনানের মুখ থেকে হাসিটা উধাও হয়ে যায়। মুখটা গোমড়া করে ফিজার দিকে তাকিয়ে দেখে ফিজা ওর দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই ফিজা চোখটা নামিয়ে নেয়। ইনানও নামিয়ে নিয়ে বলে, বুঝলেন মিস ফিজা, মেয়েদের মন বড়ই অদ্ভুত। কখন কাকে তার ভালো লাগে তারা নিজেও জানে না। অবশ্য আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। ফিজা কি বলবে ভেবে পায় না। এমন সময় ইনান আবারও বলে, একটু আগে যেই মেয়ে এসেছিল সে আমার স্ত্রী ছিল। আমাদের 6 মাসের সংসার জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে আমার বন্ধু রাফির আগমন ঘটে। তারপর আজ 2 মাস হলো আমার স্ত্রী এখন আমার বন্ধুর স্ত্রী। আর আমি কিনা তাদের হানিমুনের জন্য রিসর্ট ভাড়া করে দিলাম। ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। ফিজা নিশ্চুপ। খানিকক্ষণ সময় নিয়ে বলে, এসব আমাকে বলছেন কেন? আমি এসব শুনে কি করব? আর এসব আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আপনার অফিসের কর্মচারী, এসব না বললে আমি খুশি হব। মুচকি হেসে ওঠে ইনান। ফিজার দিকে চেয়ে বলে, তোমাকে জানিয়ে রাখছি মিস ফিজা, আজ না হোক আগামীকাল তোমাকে আমার বউ হতে হবে যে। ইনান সাহেব, মুখে লাগাম দিন। এতে আপনার জন্যই ভালো, নয়তো হুট করে কোনো একদিন যে কোনো কিছু ঘটে যেতে পারে। যা ঘটবে দেখা যাবে মিস ফিজা। আর আমি সত্যবাদী, আপনাকে আমার ভালো লেগেছে। ওসব থাক, এখন চলুন বাসায় যাওয়া যাক। লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আপনি আসুন, আমি আমার লাঞ্চ বাড়ি থেকে এনেছি। ইনান খানিকটা বিরক্ত নিয়ে বলে, মিস ফিজা, চুপচাপ উঠে আসুন। ভুলে যাবেন না আপনি আমার পিএ। আমি যেখানে যাব সেখানে আপনিও যাবেন। আর আমি যা খাবো আপনিও তা খাবেন। আমি খেতে বাধ্য নই স্যার। দয়া করে আমায় আমার মতো থাকতে দিন, নয়তো আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। ইনান শান্ত হয়, নরম কণ্ঠে বলে, মিস ফিজা, উঠে আসুন। আমার সাথে বাসায় যেতে হবে। সেখানে আরও অনেক ফাইল আছে, সেগুলো চেক করে দিবেন। আর কোনো কিছু বলবেন? বলার মতো তো আর কিছু রাখলেন না। চলুন যাওয়া যাক। ডাইনিং রুমে অস্থিরভাবে পায়চারি করছে রেনু খানম আর নিজে নিজেই বলছেন, দেখেছ ছেলের কাণ্ড, 3টা বেজে গেল এখনো খেতে আসলো না। আসো কাজ, ওর একদিন কি আমার যতদিন লাগে। এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। দ্রুত গিয়ে দরজা খুলে দেন রেনু খানম। তারপর আশেপাশে না তাকিয়ে ছেলের কানটা টেনে ধরে বলে,
এই যে চৌধুরী সাহেব, এখন আসার সময় হলো? বলি 3টা বেজে গিয়েছে, খাবেন কখন শুনি? ইনান মাথা ঘুরিয়ে ফিজার দিকে অসহায় চাহনিতে তাকায়। ফিজার ঠোঁটের কোণে মুচকি হাসি। এইদিকে কারোর উপস্থিতি বুঝতে পেরে রেনু খানম ছেলের কানটা ছেড়ে দিয়ে সেদিকে চমকে ওঠেন। এদিকে ফিজা ততক্ষণে নিজেকে স্বাভাবিক করে রেনু খানমের দিকে তাকায়। রেনু খানমও ছেলের দিকে মুখ ফিরিয়ে বলে, ইনান, এই মিষ্টি মাটা কে রে? আগে কখনো দেখিনি তো। দেখবে কি করে মা, ও আমার নতুন পিএ, আজকেই জয়েন করেছে। ও, নাম কি তোমার মা? জি, আমার নাম ফিজা। বেশ সুন্দর নাম। এখন এসো ভিতরে। আর চৌধুরী সাহেব, আপনিও আসুন। রেনু খানম ফিজাকে নিয়ে ভিতরে যেতে নেবেন অমনি ইনান ওর মায়ের হাতটা চেপে ধরে বলে, মা, আমার কথা তো শেষ হয়নি। আর একটা পরিচয় ছিল আমার, পিএ ফিচার। কিছুটা বিরক্ত নিয়ে রেনু খানম বললেন, বলে ফেল তাড়াতাড়ি। মেয়েটা আজ প্রথম এলো, একটু তো বরণ করে নিবে। রেনু খানম কপাল কুঁচকে ছেলের দিকে তাকান। ইনান মায়ের গাল দুটো টেনে দিয়ে বলে, ও তোমার হবু বৌমা। ইনানের কথাটা শেষ না হওয়ার আগে রেনু খানম ছেলেকে ঠাস করে থাপ্পড় মেরে বসে আর ধমক দিয়ে বলে, সব সময় বেশি বাড়াবাড়ি ভালো না ইনান, কথাটা মাথায় রাখবি। বাড়ির বৌমা বললি আর সে হয়ে গেল? বিয়ে করেছিস তোরা? মা ফিজা, তুমি আমার ছেলের কথায় কিছু মনে করো না। বউকে কন্ট্রোল করতে পারেনি। শুনলাম আজ 3 লাখ টাকা খাবিনও দিয়ে এসেছে, আর তাই ওর মাথা ঠিক নেই। এসো ভেতরে, আর তুই নিজের ঘরে চলে যা। এমন বেয়াদবি আর কখনোই আমার সামনে করবি না। রেনু খানম ফিজাকে নিয়ে ভিতরে চলে যায় আর ইনান গালে হাত দিয়ে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর হন হন করে নিজের রুমে চলে যায়। ডাইনিং রুমের সোফায় পাশাপাশি বসে আছে ফিজা আর রেনু খানম। দুজনের হাতেই গরম কফির মগ। রেনু খানম কফির কাপে চুমুক দিয়ে বললেন, মা ফিজা, তুমি আজই তো অফিসে জয়েন করছো, তাই না? জি ম্যাডাম। আজ অফিসে কি হয়েছিল বলতে পারো? তেমন কিছু না ম্যাম, তবে এক জোড়া কাপল এসেছিল। স্যার তাদের আসার পরপরই 3 লাখ টাকা দিয়ে দিয়েছেন, তারা নিয়ে চলে গিয়েছেন। রেনু খানম খানিকটা রেগে যান। রাগান্বিত কণ্ঠে বললেন, ছেলেটাকে নিয়ে পারি না মা। ওই ছেলের বাপের মতোই হয়েছে, অতি ভালো মানুষ হতে যায় আর গিয়েই ঠকে। যে মেয়ে কিনা সোনা দানা নিয়ে পালিয়ে গেল, তাকে আবার ডিভোর্স দেওয়ার কি আছে? আবার ছেলে আমার কামিনের টাকাও দিয়ে দিল। ফিজা রেনু খানমের কথায় বিচলিত হয়ে পড়ে, তবুও নিজেকে সামলে বলে, ম্যাম, আমি তো সামান্য একজন পিএ, আমাকে আপনাদের ঘরের কথা না বললে হতো না? রেনু খানম মুচকি হেসে বললেন, তাতে কি হয়েছে? আসলে মনের কথা বলার মতো কাউকে পাই না। তোমাকে পেয়ে মন খুলে কথা বলতে নিয়েছিলাম। তুমি বিরক্ত বা লজ্জাবোধ করো না মা। ফিজা কফির কাপটা টি টেবিলের উপর রেখে বলে, ম্যাম, অনুমতি দিলে আমি স্যার মনে হচ্ছে আজ আর বের হবে না ঘর থেকে। হ্যাঁ এসো, বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে, সে তোমাকে পৌঁছে দেবে। ধন্যবাদ ম্যাডাম। রেনু খানম ফিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এসো মা। ফিজা বেরিয়ে আসে ইরানদের বাসা থেকে। ভাগ্নিকে বের হতে দেখে রতন মিয়া এগিয়ে এসে বলে, কি রে মা, ভেতরে কি করলি? কাজ ছিল মামা, চলো আমাকে পৌঁছে দেবে। গাড়ি দিয়ে পৌঁছে দিব। ফিজা বাসা থেকে বের হয়ে যেতেই ইনান দোতলা থেকে নেমে এসে ওর মায়ের পাশে মুখটা ভার করে বসে। রেনু খানম ছেলের মুখ ভার দেখে বলে, কি রে প্রেমিক পুরুষ, আজ তোর মুখটা ভার কেন? বউকে ডিভোর্স দিয়ে বুঝি পকেট ফাঁকা? না মা, সেজন্য নয়, বরং অন্য একটা কারণ আছে। তাই নাকি? তা বল শুনি, কি সেই কারণ যার কারণে ইনান চৌধুরীর মুখ গোমরা করে আছে? তুমি আমাকে ফিজার সামনে মারতে পারলে মা? আমি ওর বস, আমার কি সম্মান নেই? বস হও আর যাই হও, তুমি আমার সন্তান ইনান। তোমার ভুল হলে অবশ্যই আমি শাসন করব, সেটা যেখানেই হোক না কেন। সে করতেই পারো মা, তাই বলে মেয়েটার সামনে মারবে? অবশ্যই। তুমি কোন সাহসে যে সে মেয়ে চৌধুরী বাড়ির পুত্রবধূ করতে চাও শুনি? চৌধুরী বাড়ির নিয়ম এবং রেয়াজ আছে, সামান্য একটা পিয়েকে তুমি আমার বরণ করে নিতে বলো? ইনান ওর মায়ের কথায় অবাক হয়ে যায়। বিস্ময়কর চাহনিতে খানিকক্ষণ তাকিয়ে বলে, হে কি বলছো মা, আমি ঠিক শুনছি তো? আমার সাধারণ মায়ের অহংকার আছে জানতাম না তো। ইনান, ফাজলামি করবে না। আমি আর যাকে তাকে পুত্রবধূ করব না। আমি ঘৃণা করি এখন মেয়েদের। নিজেও একজন মেয়ে তুমি মা, তোমার মনে ক্ষোভ আর অভিমান জমে আছে রামিসার ওপর, তাই বলে এই না সেটা অন্য মেয়ের উপর দেখাবে।
ইরান বেশি কথা বলে না। যাও, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। আর এইসব মেয়েকে আর বাসায় এনো না। আমি বিরক্ত হই খুব। কথাটা বলে রেনু খানম চলে যান নিজের রুমে। ইনান ঠায় বসে ওর মায়ের চলে যাওয়া দেখে মনে মনে বলে, মা তুমি আজ যাই বলো না কেন, এই ফিজাকেই বউ বানাবো আমি। এর আসল পরিচয়টা তুমি এখনো জানো না, জানবে যেদিন ওকে বিয়ে করে বাড়ি আসবো, ঠিক সেদিনই। ইনানদের বাড়ি থেকে ফিজাদের বাড়ির দূরত্ব 25 মিনিট হলেও জ্যামের কারণে পাক্কা 45 মিনিটে পৌঁছায় তারা। বাড়ির সামনে গাড়ি থামতেই ফিজা দৌড়ে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে যায়। রতন মিয়াও গাড়ির সাইডে পার্ক করে বাড়ির ভিতরে ঢুকে দেখে অহনা ওর মায়ের ঘরের সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছে, যেটা দেখে রতন মিয়া বলে, কিরে মা, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু হয়েছে? ফিজা লজ্জায় ওর মামার দিকে না তাকিয়ে বলে, মামা তুমি আজ এসো, মাকে তুমি আজ দেখতে পারবে না, মা কাপড় নষ্ট করে ফেলছে। ঠিক আছে মা, তবে শোন, এভাবে আমার বোনকে বাসায় একা ফেলে রাখা যাবে না, হসপিটালে ভর্তি করতেই হবে। ফিজা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি বলেই খালাস মামা, একটা বার আমার কথা ভাবলে না। হসপিটালে বিল আমি দিব কি করে? তুমি তো বোন বোন করছো, কিন্তু বউয়ের ভয়ে কিছু করতে পারো না। রতন মিয়া ভাগ্নির খোঁচা মারা কথাটা হজম করতে পারলেন না, আমতামতা করে বললেন, না মানে মা, পরে কথা বলিস, বোনটাকে আগে পরিষ্কার করে দে, আমি বরং আগামীকাল আসবো। কথাটা বলে রতন মিয়া দ্রুত চলে যায় বাসা থেকে। ফিজাও মেন গেটে লাগিয়ে দিয়ে ওর মায়ের ঘরে এসে ডেকে ওঠে, মা ও মা শুনছো? মেয়ের ডাকে রাহেলা বেগমের ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে পাশে তাকিয়ে মেয়েকে এক পলক দেখে লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে। ফিজা এগিয়ে গিয়ে ওর মায়ের একটা হাত চেপে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমার আসতে দেরি হয়ে গেল। একটা চাকরি পেয়েছি মোটা বেতনের, তোমাকে বেতন পেলেই হসপিটালে ভর্তি করিয়ে দিব আমি। রাহেলা বেগম চোখ না খুলেই বলে, মা হয়ে মেয়ের সামনে কাপড় নোংরা করে বসে আছি, এর চেয়ে লজ্জার কিছু নেই রে মা, তুই ঘেন্না করিস না। ধুর, তুমিও ছোটবেলায় আমার যত্ন নিয়েছো। সব মেয়ের এই সৌভাগ্য হয় না মা, সব মেয়ের এই সৌভাগ্য হয় না তার মাকে বাচ্চাদের মতো দেখাশোনা করা। এখন আস্তে আস্তে উঠতে চেষ্টা করো। ফিজা ওর মাকে ধরে নিয়ে যায় বাথরুমে। ছেলেকে রাগ দেখিয়ে রেনু খানম ঘরে এসেও তিনি বেশ বুঝে গিয়েছিলেন ছেলে তার যা বলেছে তাই করবে। কোনোভাবেই তিনি ছেলেকে আটকাতে পারবেন না। পরক্ষণে নিজের মাঝে জেদ টেনে আনেন তিনি। মনে মনে ঠিক করেন এবার কিছুতেই ছেলেকে তার জেদ পূরণ করতে দেবেন না। নিজের ফোনটা হাতে তুলে নিয়ে কল দেন তার ছোট্ট বোন নাজিয়া খানমকে। বড় বোনের কল পেয়ে নাজিয়া খানম গদগদ করে ওঠে। পরক্ষণে কিছুটা অভিমান নিয়ে কলটা রিসিভ করে বলে ওঠেন, এতদিনে মনে পড়লো আমাকে বুবু? ছোট বোনের অভিমান বুঝতে পেরে রেনু খানম বলল, আমি না হয় দিলাম, তুই তো এই বড় বুবুকে ভুলেই গিয়েছিস, কখনোই তো কলও করিস না আমায়। করব কোন মুখে বলো তো? তুমি কি আমার মুখ রেখেছো? আহ বোনু, রাগ করিস না, তোকে একটা খবর দিতেই ফোন করেছি। খবর বুবু? ইনানের সাথে যে মেয়েটার বিয়ে দিয়েছিলাম না, সেই মেয়েটা পালিয়ে গেছে। আর আজ ইনান ওই শয়তানিকে ডিভোর্সও দিয়ে এসেছে। নাজিয়া খানম রেনু খানমের কথাটা শুনে কলটা হোল্ড করে কোমর দুলিয়ে নাচতে শুরু করেন আর গুনগুন করে গেয়ে ওঠেন, জিন্দেগি এ জিন্দেগি। খানিকটা নেচে হাঁপিয়ে ওঠেন নাজিয়া খানম এবং দ্রুত কান্না কান্না ভাব নিয়ে বলে ওঠে, হ্যালো হ্যালো বুবু, আছো? হ্যাঁ আছি, তুই কই গিয়েছিলি বোনু? কই আর যাব বুবু, কান্না পাচ্ছে আমার। ইস, আমার নায়কের মতো ছেলেটার কি না ডিভোর্স হয়ে গেল। রেনু খানম দীর্ঘশ্বাস ফেলে বলে, থাক রে নাজিয়া, আর আফসোস করাস না, ছেলের আমার বাপের মতোই পাগল হয়ে গিয়েছে। তুই একটা কাজ কর, আগামীকালই লিজাকে নিয়ে আমার বাড়িতে চলে আয়। নাজিয়া খানম মনে মনে খুশি হলেও মুখটা ভার করে বলে, কিন্তু কোন মুখে যাব বুবু? সেদিনের অপবাদের কথা আমি ভুলিনি। ইনান কি আমাদের বাড়িতে দেখতে পারবে? সেদিনের ঘটনা হয়তো আজও ভুলেনি। রেনু খানম জোর দিয়ে বলে, তুই আমার বোন নাজিয়া, তুই আগামীকালই চলে আয়, সাথে লিজা আনতে ভুলিস না। আচ্ছা, সে না হয় নিয়ে যাব, কিন্তু হঠাৎ কেন যেতে বলছো বুবু?
তোর আশা পূরণ করব। লিজার সাথে ইনানের বিয়ে দিব। আগামীকাল চলে আয় বোন, বাকি কথা সামনাসামনি বলবো। কলটা কেটে দেয় নাজিয়া খানম। আরেক ঝলক জিন্দেগি এই জিন্দেগি গান গাইতে গাইতে নিচে নেয়। তারপর গলা চড়িয়ে মেয়েকে ডেকে ওঠে। লিজা মা লিজা, ব্যাগ গুছিয়ে নে, আজই তো শ্বশুরবাড়ি যাব। মায়ের কথায় ছুটে আসে লিজা। তারপর খানিকটা অবাক হয়ে বলে, কি বলছো মা, শ্বশুর বাড়ি? আমার বিয়ে হলো কবে যে শ্বশুর বাড়ি যাব? নাজিয়া খানম মেয়ের মাথায় গাঁটটা মেরে বলে, সেটা তোকে না জানলেও চলবে, তোর ওর গোবর পোড়া মাথায় কিচ্ছু ঢুকবে না। লিজা নির্বিকার ভঙ্গিতে বলে, ঠিক বলছো মা, ওইসব পড়াশোনা আর ভালো লাগে না। আমি আর এসএসসি পরীক্ষায় বসবো না, তুমি দয়া করে বাবাকে বলে দিবা। নাজিয়া খানম মেয়ের মাথায় আর একটা গাঁটটা মেরে বলে, পরীক্ষায় বসবি না মানে? তোকে এসএসসি পাশ করতেই হবে। এই নিয়ে তিনটি বার তুই পরীক্ষা দিলি, প্রতিবারে ফেল। আচ্ছা বলতো, তুই পরীক্ষার হলে বসে করিসটা কি? লিজা লজ্জারাঙ্গা হাসি দিয়ে বলে, সত্যি বলবো মা। নাজিয়া খানম রাগী কণ্ঠে বলে, আমি তোর মা, তোকে পেটে ধরেছি কি তোর মুখে মিথ্যা শোনার জন্য? লিজা ওর মায়ের গলাটা আলতো করে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, আসলে মা, পরীক্ষার হলে না আমি বেশিক্ষণ থাকি না, আমার মাথায় কোনো পড়াই থাকে না। তাছাড়া লিখতে নিলে কেমন যেন চোখে ঘুম পায় তাই। নাজিয়া খানম চোখগুলো বড় বড় করে বলে, হ্যাঁ হ্যাঁ বল, তাই কি করিস? তাই আমি না ওই বাথরুমের বড় আয়নায় মেকআপ করি বসে থেকে। একটু পরপরই বাথরুমে গিয়ে একের পর এক রঙের লিপস্টিক দিয়ে আমার আশেপাশের ছেলেগুলোর ফ্লাইং কিস দিয়ে পাগল করে দিই। নাজিয়া রেগে রেগে আরো দুটো গাঁটটা মেরে বলে, ওরে মুখ পুরি, তুই পরীক্ষার হলে গিয়ে অন্যের পোলা করে ফ্লাইং কিস দেস কেন? খাতা লিখতে পারিস না? ধুর মা, তোমাকে তো বললামই আমার মাথায় পড়াশোনা কিচ্ছু নেই, আর আমি ফেল করব জেনেই তো আমার সাথে সাথে বাকি ছেলেগুলোকেও ফ্লাইং কিস দিয়ে বিরক্ত করি যাতে ওরাও ফেল করে। নাজিয়া খানম মুচকি হেসে বলে, ওরে আমার মেয়ের কত বুদ্ধি, ভালো করেছিস মা। তুই একা ফেল করবি কেন? ওদেরও করাই দিবি। এই না হলে আমার মেয়ে কিন্তু। আবার কি মা? কিন্তু তুই মেকআপ লিপস্টিক কিভাবে নিয়ে যাস পরীক্ষার হলে? আমি তোমার মেয়ে মা, ওগুলো না আমি মধ্য করে লুকিয়ে নিয়ে যাই। খুব ভালো। এখন যা মা, তুই কাপড়গুলো গুছিয়ে নে, তোকে শ্বশুরবাড়ি রেখে আসবো। আরে আমার বিয়েই তো হয়নি, শ্বশুরবাড়ি কোথায় পাবো? নাজিয়া খানম মেয়ের থুতনিতে হাত রেখে বলে, আরে তোর বড় খালার বাসায় যাব, আর তোর জামাই আমাদের ইনান। মায়ের কথা শোনার সাথে সাথে লিজা হাত পা দুলিয়ে দুলিয়ে খানিকটা ব্যাঙের মতো লাফিয়ে নেয়। তারপর কি একটা ভেবে মুখটা কালো করে বলে, কিন্তু মা, ইনান ভাইয়ার তো বউ আছে, তাছাড়া তুমি তো ইনান ভাইয়ার বিয়ের দিন ভাবির ঘর থেকে সোনার নেকলেস সরিয়ে দিতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলে। ইনান ভাইয়া তোমাকে কত অপমান করেছিল, তুমি আবার সেখানে যাবে? নাজিয়া খানম দ্রুত মেয়ের মুখটা চেপে ধরে বলে, এই চুপ, পাশের ঘরে তোর বাবা আছে, আর একবার ধরা পড়েছিস তো কি হয়েছে? এবার গিয়ে আরো বড় কিছু সরিয়ে দিব। তাছাড়া ইনানের বউ নেই, পালিয়ে গেছে। তোর খালা আর ইনানের মুখে ঝামা ঘষে। কি বলো মা, সত্যি বলছো তো আমি ইনান ভাইয়ের বউ হব? হ্যাঁ রে, সত্যি বলছি। এখন যা মা, রেডি হয়ে আয়, আমি তোর বাবাকে গিয়ে বলি। লিজা ওর মায়ের গালে চুমু দিয়ে চলে যায়। নাজিয়া খানমও নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে থাকা স্বামীর পাশে গিয়ে বসে। কোকিল কণ্ঠে বলে, ওগো শুনছ? গুণধর স্ত্রীর এমন কোকিল কণ্ঠ শুনে আরাফাত সাহেব মুখটা ভেজকি কেটে বলে, দেখো নাজিয়া, ওসব কোকিল কণ্ঠে আর চিড়ে ভিজবে না। আমার ব্যবসায় লোকসান যাচ্ছে, কোনো টাকা পয়সা দিতে পারবো না। নাজিয়া খানম স্বামীর একটা হাত কোলের উপর নিয়ে আপন মনে খেলতে খেলতে বলে, না গো, টাকা লাগবে না। আমি জানি তোমার লোকসান হচ্ছে, তাই ভাবছিলাম বড় বোনের বাসা থেকে একটু ঘুরে আসি। আর ইনানের সাথে মেয়ের বিয়ের দিন তারিখটাও
ঠিক করে আসব। আরাফাত সাহেব নিজের হাতটা সরিয়ে নিয়ে সিরিয়াস হয়ে উঠে বসে। খানিকক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থেকে রাগী কণ্ঠে বলে, নাজিয়া, তুমি আর যতই অপরাধ করো না কেন আমি ক্ষমা করে দিই। রাখতে পারি না তোমার উপর, তবে এখন আমার চরম রাগ হচ্ছে। ইনান বিবাহিত, ওর স্ত্রী আছে, 2 দিন পর সন্তান হবে, আর তুমি কি না ওর সাথে মেয়ের বিয়ের কথা বলবে? এতটা নিচে তুমি নামবে? মেয়েকে আমি কখনোই সতীনের সংসার করতে দেব না। নাজিয়া খান কোকিল কণ্ঠ উধাও হয়ে যায়। কর্কশ কণ্ঠে বলে, আরে ধুর লিজার বাবা, ওই ইনানের বউ আমার গুণধর বোন আর বোনের ছেলের মুখে জামা ঘষে দিয়ে অন্য ছেলের হাত ধরে ভেগে গেছে। একটু আগে বোন কল দিয়েছিল, সে নাকি আমার মেয়েকে পুত্রবধূ বানাবে। আরাফাত সাহেব খানিকক্ষণ ভাবেন। তিনি বেশ বিচক্ষণ মানুষ, হুটহাট কিছু বলেন না, বিশেষ করে তার স্ত্রীর মতো শয়তান মেয়েকে। হাবিজাবি ভাবা শেষ করে অবশেষে তিনি বললেন, 3 বার ফেলটু মেয়েকে তো আর এমনিতেও কোনো গুণধর ছেলে বিয়ে করবে না। তার উপর মেয়েটা হয়েছে তোমার মতো মেকআপ পাগলি। যাও নিয়ে বোনের বাড়ি দেখো ইনান বিয়ে করে কিনা। এই একদম মেয়েকে উল্টাপাল্টা কথা বলবে না। আমি মেকআপ করে পরীক্ষার হলে তোমায় এক প্ল্যান কিস এই তো পাগল করে দিয়ে কেমন নাকে ধরে দিয়ে ঘুরিয়েছি, মনে নেই? আরাফাত সাহেবের মুখটা মলিন হয়ে যায়। খানিকটা আফসোস নিয়ে বলে, আসলে সেদিন যদি তোমার উপর পাগল না হতাম। যাই হোক, যাও মেয়েকে নিয়ে, আমি কটা দিন শান্তিতে ঘুমাতে পারবো। তবে হ্যাঁ, আগেরবারের মতো দয়া করে কোনো কিছু চুরি করো না। ইনানকে সেবার আমার হাতে পায়েও ধরতে হয়েছিল, তোমাকে যেন পুলিশে না দেয়। নাজিয়া খানম সাপের মতো ফোঁস করে উঠে বললেন, তুমি চিন্তা করো না লিজার বাবা, ইনানকে একবার মেয়ের সাথে বিয়ে দেই, সেদিনের অপমানের শোধটা আমি নিয়ে নিব। আমাকে অপমান করেছে, কিচ্ছু বলিনি, তবে তোমাকে অপমান করার শাস্তি ওকে আমি আজীবন ধরে দেওয়ার ব্যবস্থা করে দিব। একের পর এক ফাইল এগিয়ে দিচ্ছে ফিজা। ইনানও সিগনেচার করে দিতে দিতে আর চোখে ফিজার দিকে তাকিয়ে বলে, ফিজা, জি স্যার। গতকাল আমাকে মা যে মেরেছিল সেটা তুমি কাউকে বলনি তো? আমাকে আপনি এই রুম থেকে বের হয়ে কারোর সাথে কথা বলতে দিলে তো বলবো। যা বলেছ শুনো, ওসব কাউকে বলো না প্লিজ। বুঝতেই পারছো অফিসের বস আমি, একটা মান সম্মান আছে তো। জি স্যার, বুঝেছি। এবার সিগনেচারে মন দিন, আমার বাসায় যেতে হবে। আর করব না, বিরক্ত হয়ে গিয়েছি আমি। চলো কফি খেয়ে আসি। ফিজা মুখটা শুকনো করে ইনানের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলে, স্যার একটা কথা বলবো। বলো। আমার বেতনটা কি দেয়া যাবে? ইনার তৎক্ষণাৎ জবাব দেওয়ার বদলে মুখটা তুলে ফিজার দিকে তাকিয়ে দেখে ফিজার মুখটা শুকনো, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। ইনানের কোনো জবাব না পেয়ে ফিজা আবারও অসহায় চাহনিতে ইনানের দিকে তাকিয়ে বলে, আমার বেতনটা খুব প্রয়োজন স্যার। আমার মায়ের শরীরটা ভালো নেই। তোমার মায়ের কি হয়েছে? প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে গিয়েছেন। কি বলছেন মিস ফিজা? আমার জানা মতে এমন রোগীর পাশে সময় সময় একজন করে থাকতে হয়। আপনার বাসায় কে আছে? কেউ নেই। আপনার বাবা বা ভাই নেই? তাকে আল্লাহ তার মেহমান করে নিয়েছেন বছর কয়েক আগে, আর আমি বাবা মার একমাত্র সন্তান। ইনান কিছু না ফিজার দিকে আবার তাকায়। ফিজার চোখকে পানিতে টলমল করছে। চোখের পলক ফেলা মাত্রই 2 ফোঁটা পানি গাল বেয়ে ইনানের হাতে পড়ে। ইনান দ্রুত হাতটা মুছে নিয়ে বলে, আপনি আমাকে এই কথা গতকাল বলেননি কেন? গতকাল তো জয়েন করলাম স্যার, সেই দিনই বেতন চাইতে পারতাম। তাহলে একদিন পরে কিভাবে চাইতে পারলেন? ফিজা হাতের তালু দিয়ে চোখ দুটো মুছে বলে, মানুষকে আমি চিনতে পারি। গতকাল আপনাকে দেখে যা বুঝেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, তবে ঠোঁট কাটা লোক, মজা করতে ভালোবাসেন। তাছাড়া আমি অসহায় স্যার। গতকাল আপনার বাসায় যাওয়ার কারণে বাসায় যেতে দেরি হয়। মাকে একবেলা ঔষধ খাওয়াতে পারিনি, যার কারণে তিনি গতকাল থেকে কথা বলতে পারছেন না। ইনানের অপরাধবোধ জেগে ওঠে, মুখটা মলিন করে বলে, মিস ফিজা, আপনি আসতে পারেন। মানে আপনার ছুটি। কথাটা বলে উঠে দাঁড়ায়। এমন সময় ইনানকে হতবাক করে দিয়ে ফিজা হুট করে ওর পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ইনান দ্রুত ফিজাকে টেনে তুলতে তুলতে বলে, আরে আরে পা ধরছো কেন? আর কাঁদছই বা কেন মেয়ে? স্যার আমার ভুল হয়ে গিয়েছে, দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দেবেন না। ইনান একটা হাত ফিজার মাথার উপর রেখে বলে, মিস ফিজা, আপনাকে চাকরি থেকে বের করে দিচ্ছি না,
ছুটি দিচ্ছি এবং চলুন আমার সাথে অফিসে। অ্যাম্বুলেন্স আছে, আপনার মাকে হসপিটালে ভর্তি করিয়ে দিব। কথাটা বলে ইনান দরজার দিকে এগিয়ে গিয়ে পিছনে ফিরে তাকায়। ফিজা ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। ইনান মুচকি হেসে বলে, আর আপনার আম্মুর চিকিৎসার সমস্ত ব্যয় আমাদের কোম্পানি বহন করবে। ফিজা আর নিজেরে ধরে রাখতে পারল না, ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ইনানকে আর কেঁদে কেঁদে বলে, স্যার আপনি মানুষ না অন্য কিছু, এত ভালো কেউ হয়? ইনান হাসতে হাসতে বলে, হয় মিস ফিজা, এখন বুক থেকে মাথাটা তুলুন। চোখের পানি নাকের পানিতে আমার ব্লেজার তো ভিজে গেল। ফিজা লজ্জা পেয়ে যায়। আবেগে সে কি করে ভাবতেই শিউরে ওঠে। ইনান ফিজার লজ্জারাঙা মুখটার দিকে তাকিয়ে বলে, সুযোগ নিলেন মিস ফিজা, আগে বলতেন জড়িয়ে ধরবেন, তবে শাহরুখ খানের মতো দুহাত মেলে দিতাম। ফিজা লজ্জায় 2 হাত নিয়ে মুখটা ঢেকে ফেলে। এমন সময় ইনান খানিকটা রুক্ষ কণ্ঠে বলে, লজ্জা অন্য সময় করবেন, এবার আসুন যাওয়া যাক। চলুন। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। ছেলের আসার নামগন্ধ নেই দেখে রেনু খানম সোফায় চিন্তিত হয়ে বসে আছে আর মনে মনে ভাবতে থাকেন, না, ছেলেটাকে দ্রুত বিয়ে দিয়েই দিব। এভাবে আর একলা রাখা ঠিক হবে না। পুরুষ মানুষ না জানি কখন কাকে বিয়ে করে আনে, আর আনলেও বাকি আমি একদম মেনে নিব না সেই মেয়েকে। দূর করে তাড়িয়ে দিব বাসা থেকে। আমার নামও রেনু খানম। কথাটা বলে তিনি নিজের ঘরের দিকে পা বাড়াবেন, অমনি কলিং বেল বেজে ওঠে। রেনু খানম ছেলে এসেছে ভেবে দ্রুত গিয়ে দরজা খুলে দিয়ে সামনে না তাকিয়ে মুখটা গম্ভীর করে বলে, আসলে কেন শুনি? তুই জানা তোর অফিস নিয়েই থাক, বাসায় আসার প্রয়োজন বোধ করিস না তো। তোর একটা বউ নিয়ে আসতে হবে বুঝেছি আমি। নাজিয়া খানম বোনের কথাগুলো শুনে হাসতে হাসতে বলে, আরে আপা, তোমার ছেলের বউকে তো নিয়ে এসেছি আমি, সামনে তাকিয়ে তো দেখো। রেনু খানম ভিতরের দিকে পা বাড়াতে গিয়েও থেমে যান বোনের কণ্ঠ শুনে। দ্রুত পিছনে ফিরে বোনকে দেখে খুশিতে গদগদ করে বলে, আরে আমার বোনও এসে গেছে। হ্যাঁ আপা, তুমি আসতে বললে আর আমি না এসে পারি? তা আমার বৌমা কোথায়? তাকে এনেছিস তো? এনেছি বলতে একেবারে বউ সেজে গুজিয়ে এনেছি, তুমি একবার দেখলেই চমকে যাবে। আচ্ছা, আমার চমকে লাভ নেই, যার বউ হবে সে চমকালেই চলবে। দেখি কই, ডাক না। নাজিয়া খানম বোনকে টিপ্পিনি কেটে বলে, দূর আপা, নতুন বউ বুঝি এভাবে নামিয়ে আনে? ও গাড়িতে বসে আছে, একটু টাকা পয়সা না হয় সোনা দানা দিয়ে বরণ তো করে নিবে নাকি? রেনু খানম একগাল হেসে বলে, হ্যাঁ বোনো, তুই তো ঠিকই বলেছিস। চল গাড়ির সামনেই আপাতত আমার গলার চেনটা দিয়ে না হয় বরণ করে নেই, পরে আমার মাটাকে নতুন করে সব বানিয়ে দিব। শুধু চেন আপা, চৌধুরী বাড়ি না একটা রেওয়াজ আছে, হাত বদল হতে থাকবে। পুত্রবধূদের গয়না সেগুলো কোথায়? রেনু খানম মুখটা কালো করে কর্কশ কণ্ঠে বলে, ওগুলো ওই শয়তানি নিয়ে পালিয়ে গেছে নাজিয়া, আমি আর ওই সব ফেরত আনিনি। অবাগীর শরীরে স্পর্শ পেয়েছে এমন কিছু আমার এই বাড়িতে আর আনবো না। এমন সময় গাড়ির দরজা খুলে লিজা হন্তদন্ত হয়ে ওর মায়ের দিকে এগিয়ে এসে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবো গাড়িতে আম্মু? উফ, দেখো না আমার এত কষ্ট করা মেকআপগুলো গলে গিয়েছে। নাজিয়া খানম মেয়ের কথা শুনে ওর দিকে তাকাতেই চমকে ওঠে। একগাদা মেকআপ দিয়েছিল লিজা, যা সবটা গলে আর ফেটে গিয়ে বিশ্রী হয়ে গিয়েছে। লিজা ওর মাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো আম্মু, তুমি কথা বলছো না কেন? উফ, কেন যে তোমার কথা শুনে 4 লেয়ারের মেকআপ করলাম, আমার অস্থির লাগছে। এক্ষুনি আমি ফ্রেশ হব। নাজিয়া খানম চট করে মেয়ের মাথায় গাঁটটা মেরে বলে, হারামজাদি, আর একটু গাড়িতে বসে থাকতে পারলি না? আমার বোন তো তোকে বরণ করে নিয়েই আসতো, ইচ্ছে করছে তোকে আমি মেরে ঝুলিয়ে দিই। বাপের মতো একেবারে বুদ্ধিহীন হয়েছে। রেনু খানম গলা থেকে নিজের চেন খুলে এগিয়ে এসে লিজার গলায় পরিয়ে দিয়ে বলে, মাশাআল্লাহ, আমার লিজা মা বেশ বড় হয়ে গিয়েছে। আজ বাদে কাল আমার পুত্রবধূ হবে। ওকে কিছু বলিস না নাজিয়া, আয় মা ভেতরে আয়। নাজিয়া খানম খানিকটা অবাক হয়ে বলে, আপা, তুমি কি চোখে কম দেখো? হ্যাঁ রে, আজকাল চশমা ছাড়া কিছুই দেখতে পাই না পরিষ্কার।
তুই জানিস কি করে? নাজিয়া খানম মুচকি হেসে বলে, না আপা, এমনি আন্দাজে বললাম। চলো ভেতরে যাই। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো? হ্যাঁ চল, আয় মালি, যা তোর হবু স্বামীর ঘরটা দেখিয়ে দে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিস। রেনু খানম ভিতরে চলে যান। অমনি নাজিয়া খানম লিজাকে ফিস ফিস করে বলে, লিজা, দ্রুত ইনানের ঘরে গিয়ে মুখটা পরিষ্কার করে নিস। একেবারে সাতচন্নির মতো লাগছে দেখতে। ভাগ্য ভালো বুড়ি চোখে চশমা পরে আসেনি, না হলে তোকে এই অবস্থায় দেখে হার্ট ফিল করতো। যা বলছো আম্মু, আমারই তো ভয় করছে। চলো চলো ভেতরে যাই, না হলে খালা আবার চশমা পরে নেবে। মায়ের হাত একটা ধরে বসে আছে ফিজা। পাশে দাঁড়িয়ে কথা বলছে ইনান আর অধ্যাপক সেলিম শাহী। খানিকক্ষণ কথা বলার পর ডাক্তার কেবিন থেকে চলে যায়। ইনানও বেরিয়ে যেতে নেবে, অমনি ফিজা বলে ওঠে, স্যার, বলুন মিস ফিজা। আমার বিশ্বাস হচ্ছে না আমার মাকে এমন একটা হসপিটালে ভর্তি করিয়ে সেরা ডক্টর দিয়ে চিকিৎসা করাতে পারবো। এটা স্বপ্ন নয় তো? মিস ফিজা, হাতে চিমটি কেটে দেখুন। আর শুনুন, আমি আপনাদের বস হিসেবে শুধু হুকুমই করে যাব না, আপনাদের ভালো মন্দ দেখাশোনা করব।